দর্শক, কথা বলছি খালেক আঙ্কেলের বাড়ি থেকে। তো আপনারা যারা খালেক আঙ্কেলকে চিনে থাকেন তারা জানেন এটি চর ভাগ্যকুলের একটি জায়গা, শ্রীনগর মুন্সিগঞ্জের একটি জায়গা। এসে দেখলাম যে আঙ্কেল কিছু কাজ এগিয়ে নিয়ে আসছেন। কথা বলবো খালেক আঙ্কেলের সঙ্গে। আমার মনটা ভরে গেল যে এই যে নতুন একটা ছাউনি তৈরি করছেন। কি করব, ঠান্ডার জন্য একটু আরামের জন্য তো পরিশ্রম তো করি। একটু এনে বলে বাতাস লাগে, শরীরটা শীতল হয়ে যায়। একটু বলেন, আমরা তো ইউটিউবে যে ভিডিওগুলো দেই অনেকে অনেক কথা বলে, যে যতটুকু বুঝে, কেউ ভালো বললে কেউ খারাপ বলে, সবারই ভালো খারাপ গুণ আছে। তো আপনি তো মানে মনে কিছু করেন না, আপনি তো খুব বেশি পড়াশোনাও করেন নাই। না 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 না, কিন্তু আপনি এই কথাগুলো কিভাবে মানে আপনার ভিতরে আসে? ওই ঘটনা হয়েছে কি, আমি যে পরিবেশে বড় হয়েছি তারা ডাক্তার, মেঘুলা বাড়ি, ছোটবেলা থেকেই ওদের বাড়িতে থাকতাম। ওনার হিন্দু ছিলেন? হিন্দু ছিলেন। আমার খুব ভালো জানতো। স্বাধীনের সময় ওই পোলাপান নিয়ে দৌড়েছি, গন্ডগোল ওকে এখনো দাম দেয়। এখন গ্যালাক্সি আল্লাহ। ওনার কি বাংলাদেশে আছেন এখন? হ্যাঁ, বাংলাদেশে এখনো আছে। তাহলে একটু কথা বলবেন ওনাদের ওখানে, একদিন আমি আর আপনি যাব। আচ্ছা, কারণ আমাদের দেশে তো অনেক হিন্দু যারা ছিলেন, এটা তো আসলে হিন্দু প্রধান দেশ ছিল, অনেকে তো যুদ্ধের কারণে, দেশভাগের কারণে ইন্ডিয়াতে চলে গেছে। তো একটু ওনাদের সাথে একটু মিশবো। আসলে ওনারা হয়তো অনেক বড় মাপের মানুষ, যে কারণে আপনি ওনাদের সাথে থাকতে থাকতে আপনি নিজে অনেক বড় মাপের। না, আর সমস্যা নাই। আমি ওই ওদের বাড়িতে সব ঘরে যেতে পারি, আমার কোনোই নেই। আর ওই আমি তুমি বলি, কারণ আমি এগুলি পাচ্ছি কোনো করে। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটা কারণ। আর সেকেন্ড হচ্ছে যে আবার যখন একটু বড় হয়েছেন তখন তো আপনার যে আমাদের যে বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের সাথে আপনাদের একটা সম্পর্ক ছিল, এখনো আছে। এখনো আছে। যেহেতু জীবনে অনেক বড় মাপের মানুষের সঙ্গে মেশার সুযোগ পাইছেন, সেহেতু আল্লাহর অবদান, আল্লাহ না রহমত না হলে তো হইতো না। এখন আমি আপনার মতো আমি হয়তো একটু পড়াশোনা বেশি করছি। আসলে পড়াশোনা বেশি কমের বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা যখন মানুষের সাথে চলি, যেসব মানুষের সাথে আমাদের পরিচয় হয়, তাদের মধ্যে থেকে কিন্তু আমরা ভালো গুণগুলো নিতে পারি, সেখান থেকে ভালো মানুষ হতে পারি। শুধু পড়াশোনা করলে হবে না। যেমন ধরেন, আমার খুব সৌভাগ্যবান আমি যে আমার বাড়ি কিন্তু টাঙ্গাইলে একটা চরে, ধলেশ্বরী নদীর চরে আমাদের বাড়ি। তো এখন তো আমাদের চর এরকম না, রাস্তাঘাট হয়ে গেছে। তো সেখান থেকে আমি কিন্তু এই যে ছোট সময় আপনাদের এখানে আসলাম, বিক্রমপুরে পড়াশোনা করলাম, এরপর ঢাকায় পড়াশোনা করলাম, ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স করলাম। আমি করার পরে এই তখন থেকে আমি না ঢাকায় যখন থাকতাম, এই যে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী ছিলেন, ধরেন ভালো ভালো লেখক, কবি, শিল্পী, এরা বিভিন্ন অনুষ্ঠান করতেন। তো আমি না, কেউ দাওয়াত দিত না, আমার তো দাওয়াত দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই, কেন দাওয়াত দিবে? কিন্তু আমি পত্রিকায় দেখে দেখে তখন আমি ওই অনুষ্ঠানে যাই পিছনে বসে থাকতাম, ওনাদেরকে শুনতাম, ওনাদেরকে বুঝতাম। তো এই যে ক্লাসে যে পড়াশোনা করছি, এই পড়াশোনা দিয়ে আমি কিছু শিখি নাই, এই যে পরিবেশটাতে আমাকে শিখাইছে যে ভালো মন্দটা শিখতে পারছি। তারপরে যখন আমি এই যে টেলিভিশনে কাজ শুরু করলাম, ওখানে যাওয়ার পরে মনে করেন যে প্রায় 4 বছর বাংলাদেশের যারা রাজনীতি করে তাদের অনেক টক শো করতাম আমি। ওই যে দেখেন না টেলিভিশনে টক শো করে, এটা আমি ডিরেক্টর ছিলাম ওই টক শোর। তো তখন আমি রাজনীতিবিদদের সাথে মেশার সুযোগ পেলাম। তারপরে যখন গানের প্রোগ্রাম করতাম, বাংলাদেশের বড় বড় শিল্পীদের সাথে মিশতাম। তারপরে যখন আমি সিনেমার প্রোগ্রাম করতাম, তখন সিনেমার ওই যে তেজগাঁও এফডিসিতে যাইতাম। তো এই যে সিনেমার লোকজন, শিল্পীরা, গানের লোকজন, রাজনীতিবিদ, আরো অনেক প্রোগ্রাম করতাম। আমি তো মনে করেন যে এই যে ইসলামিক প্রোগ্রাম আছে না, প্রচুর করছি। যদি আমি ইসলাম সম্বন্ধে ওনাদের কাছে একটু একটু শিখছি, কিন্তু বেসিক্যালি আমি অনেক বেশি পড়াশোনা সেই লাইনে করতে পারি নাই। তো আসলে সবার কাছ থেকে দেখে দেখেই আমার আপনার মানুষের সাথে মেশার একটা সুযোগ হয়েছে, যে কারণে হয়তো আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে। ওই যে ভদ্র ফ্যামিলির সাথে চললে শিখা যায়, আচার আচরণটা তাদের শিখা যায়। কারণ হচ্ছে কি, তারা তো বকাবাজি করে না। আর আমাদের ওই লোক, এরা জলগা করে, মা মায়ের দিলে বকাবাজি করে। ওদের পরিবেশের সাথে আমার ওয়াইফের সাথে আর আমার সাথে বলবো না, বলবে না। এক একটা জায়গায় এক এক রকম, এটা তাদের দোষ না, ওই পরিবেশটা ওইরকম। ওই পরিবেশ, ওনাদের পরিবেশে ওনারাই ভালো, আমাদের পরিবেশে আমরা ভালো। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি, আমি তো, আপনি যেমন ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরছেন, থাকছেন, আমিও তো 23 বছর ছিলাম। তো আমিও তো অনেক জায়গায় ঘুরছি, অনেক মানুষ দেখছি। ঢাকার অলি গলি সবই চিনি। আচ্ছা, তো এখন আজকে যে কারণে আপনার এখানে আসা, সেটা হচ্ছে যে আপনার তো প্রায় 10টা গরু পালন করেন। 9টা ছিল। তো ঈদে শুনলাম যে 2-1টা হয়তো বিক্রি করবেন। তো কোনগুলা বিক্রি করবেন সেটা আমি চাচ্ছি একটু বলি, যেহেতু আপনাকে অনেক মানুষ পছন্দ করে। আমি চাচ্ছি যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্য দিয়ে আপনার গরুটা এখান থেকে বিক্রি হয়ে যাক। আলহামদুলিল্লাহ।
তো একটু দেখানো ওই গরু দুটাকে। আসেন। কিরে তুই শুয়েছিস কে? ওঠ ও কথা শুনে ওঠ 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 ওঠ, ওঠ। এটা বিক্রি করবেন? হ্যাঁ এইটা আর কোনটা? আর কালোটা। কালোটা কোনটা? ওই দুটি ওইটা? আমরা জায়গা লাগবো। আচ্ছা না, এখানেই কথা বলে ওদিকে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ এখন এইটার বয়স কত? এই যে আঙ্কেল, এটার বয়স কত? এটা বাড়তে গেছে যাইতে গেছে গা। মানে কুরবানির উপযোগী? হ্যাঁ আমি আনছি কিনা তো হাটের থেকে এই দুইটারে কিনে আনছিলাম। আচ্ছা, তো এটার দাঁত ঝামেলা নাই? জামালা নাই, ওইটার জামালা নাই, ওইটা জামালা দেশি গরু তো, এটা টাইট গরু, আমরা তো অন্য কিছু খাওয়াই না। আপনার সেই সামর্থ্য নাই? না আমি ওই কোনো বেজাল না, বলছি যে অনেকে তো ফিট খাওয়ায়, তো ফিট খাওয়াইতে গেলে যে টাকা লাগে সেটাও আপনার নাই। আবার সেকেন্ড হচ্ছে যে যেহেতু ঘাস আছে ওরা মনে হয় ফিট খাবেও না না। ঘাস ওই খায় না, ওই যে দিয়েছিলাম খায় না, হুদা বাড়ি খেলো ওইগুলো খায় না। তো যে কারণে আপনার গরু মনে হয় অনেক ইয়া হুম টাড়ি টাড়ি না কি বলে, টাইট টাইট। টাইট। এখন আর ওইটা একটু কালো, যে ওইটাও কি দেশি? হ্যাঁ ওইটাও দিছি, এই দুটোই বর্গা? কিনে দিছিল একজনে। ও একজনে কিনে দিয়েছিলেন, তো কয় মাস পারলেন? এই তো 7-8 মাস। এখন এই দুইটা গরু, এই যে আপনাকে তো মানুষ পছন্দ করে, আমাদের পছন্দের কোনো মানুষ যদি চিন্তা করে যে খালেক আঙ্কেলের গরু দুটো আমি কিনবো, তাহলে এই দুটা প্রাইস কত মনে হয় যে এত হইলে আপনি মোটামুটি মানে? দাম তো চাইলে অনেক চাওয়া যায়, চাওয়া চাই করে লাভ নাই। যার পছন্দ হয় নিব, না হলে না নিব, একবারে 2 লাখ করে বেশি। 2 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। আর আপনি তো একটু ঝামেলা পছন্দ করেন না, আমি ওদের শুনছিলাম যে যদি এখান থেকে বিক্রি হয় আলহামদুলিল্লাহ 2 টাকা কম বেশি যাই হোক দিয়ে দিব, হ্যাঁ। কারণ আপনার হাটে যে মানে এই বয়সে ভালো লাগবে না। না তো 2 লাখ হলে একটা গাড়ি পাঠিয়ে দিবে বাগুগুল বাজারে, হ্যাঁ বা এখানে এসে তারা পছন্দ করে নিয়ে গেল। পছন্দ করলে কিন্তু আমরা উড়িয়ে এখানে দিই। আর একটা সুবিধা আছে, ধরেন এই গরু দুইটা ঢাকার কেউ কিনলো, হুম। তার কিন্তু এটা কিন্তু নেওয়ার দরকার নাই। ঈদের দিন সকালে গাড়ি থাকবে ফাঁকা, রাস্তা থাকবে ফাঁকা, সকালবেলা একটা গাড়ি পাঠিয়ে দিবে বাগুগুল বাজারে, আপনি সুন্দর করে নিয়ে দিয়ে দিলেন। হ্যাঁ, যেইভাবে সে নেয়। যাইয়া- না বলছি 2 দিন আগে নিয়ে তো লাভ নাই না না একদম। ভোরবেলা যদি কয় কি আমি এখান নিয়ে ট্রলারটা উড়ে দিলাম, পার করে যাবে আমার শ্বশুর হ্যাঁ, বাড়ি। ওই পারে পার করে দিলে ওখান থেকে উড়ে দিলে লয়ে যাবো। নিয়ে আধা ঘন্টার ভিতরে ঢাকা চলে যাবে, হ্যাঁ। ঢাকা যেয়ে কুরবানি করতে পারবে। বা আগের দিন রাত্র বিকাল বেলা এলে, সন্ধ্যার সময় এলে আমি উড়ে দিলাম, নিয়ে গেল না। সেটা হইতে পারে। আমি বলছি যে একেবারে শেষ সময় আপনার কাছে নিতে পারবে, হ্যাঁ। টাকা দিয়ে যাবে, দেখে যাবে, টাকা দিয়ে যাবে, যখন খুশি তখন নিতে পারবে। হ্যাঁ সমস্যা নেই। তো দর্শক, খালেক আঙ্কেলকে যারা পছন্দ করেন, এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে খালেক আঙ্কেল আমাকে বলছিলেন যে আসলে গরু নিয়ে হাটে যাওয়া তার জন্য খুব কষ্টের, সেটা হচ্ছে বয়স হয়েছে তো, আর অনেকগুলো গরু দেখাশোনা করতে হয়। তো আপনাদের যদি কারো পছন্দ হয় কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করবেন, ফোন দিবেন, যাতে আমি চাচ্ছি যে এই গরুটা এখানে বিক্রি হোক। আর তাতে আমার একটু আনন্দ লাগবে যে আসলে গরু বিক্রি করা তো আমার পেশা না, তো আঙ্কেলের পছন্দ করি দেখেই মনে হলো যে এটা করি। যদি আঙ্কেল যদি ঘরে বসেই গরুটা বিক্রি করেন, আর এখন তো অনলাইনে প্রচুর গরু বিক্রি হয় কুরবানির সময়, তো আমার মনে হয় যে আমি যতদিন আসি আসলে আঙ্কেলের ওই সামর্থ্যও নাই যে ফিট খাওয়াইয়া গরুকে অনেক মোটা তাজাকরণ করবে। তো যারা একেবারে খাঁটি দেশি গরু পছন্দ করেন, হয়তো এখানে অনেক বেশি মাংস হবে না, কিন্তু যতটুকুই হবে আমার মনে হয় যে সবচেয়ে উৎকৃষ্ট মানের মাংস এই চরের জমির যে গরু বা এখানকার যে পরিবেশ, সেখানে আপনি যদি উৎকৃষ্ট মান যেটা সর্বোচ্চ বোঝায় সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। আঙ্কেল আপনিও ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।